আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। এবার চাপে পড়ে গোপন তথ্য প্রকাশ করল চীন। করোনা আতঙ্কের মাঝে ইরান যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা। করোনা ভাইরাসে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। চীনে অনেক কিছুই ঘটেছে যা আমরা জানি না, বলছে ইমানুয়েল ম্যাক্রো। এবার গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে চীন। ভারতে ধর্ম দেখে হাসপাতালে দেয়া হচ্ছে করোনা চিকিৎসা। করোনা মোকাবেলায় ভিন্ন পথে তুরস্ক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আমেরিকা সবার প্রথমে অভিযোগ করেছিল, এরপর পশ্চিমের অনেক দেশ চীনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছিল। মূলত দুটি গুরুতর অভিযোগ ছিল চীনের বিরুদ্ধে। এক, উহানের পশু পাখি বিক্রির বাজার থেকে করোনা ভাইরাস ছড়ায়নি, ছড়িয়েছে উহানের কোনো গোপন ল্যাব থেকে, অর্থাৎ এই প্রাণঘাতী ভাইরাস কৃত্রিম উপায়ে সৃষ্টি। চীন জৈব অস্ত্র হিসেবে এই ভাইরাস ব্যবহার করতে চেয়েছিল কোনো এক সময়, কিন্তু পরীক্ষা চলাকালীন দুর্ঘটনার জেরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। চীন এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে। এরপর আমেরিকার অভিযোগ ছিল চীন করোনা নিয়ে অনেক তথ্য গোপন করছে। ডিসেম্বরে করোনা ছড়াতে শুরু করে, সেই সময় চীন বিশ্বকে এই ব্যাপারে সঠিক তথ্য দিলে পরিস্থিতি এখন এতটা ভয়ানক হয়তো হতো না। সেই সঙ্গে চীন করোনায় মৃতদের সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ ছিল। এবার চাপে পড়ে চীন জানিয়ে দিল করোনার সব মৃত্যু নথিভুক্ত হয়নি। ভাইরাস ছড়াতে শুরু করার পর স্বাস্থ্যকর্মীরা উদ্ভ্রান্তের মতো শুধু চিকিৎসা করে গিয়েছেন। সেই সময় উহানে নিজের বাড়িতে অনেক মানুষ মারা গিয়েছেন। চিকিৎসা নিয়ে প্রশাসন ব্যস্ত থাকায় সেই সব মানুষদের মৃত্যু নথিভুক্ত করা সম্ভব হয়নি। অর্থাৎ করোনায় আক্রান্ত হয়ে মৃতদের যে সংখ্যা চীন প্রকাশ করেছিল সেটি সত্যি নয়। করোনায় মারা গিয়েছে আরও অনেক বেশি সংখ্যক মানুষ, সেটা এবার মেনে নিল চীন। এবার মৃতের তালিকায় আরও 1290 জনের নাম নথিভুক্ত করা হলো। অর্থাৎ এক ধাক্কায় করোনা আক্রান্ত হয়ে উহানে মৃতদের সংখ্যা বেড়ে গেল 50%। এই তালিকায় 1290 জনের নাম নতুন করে নথিভুক্ত হওয়ায় গোটা চীনে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে গেল 39%। তবে কেউ কেউ বলছেন এই সংখ্যাটাও সঠিক নয়। চীনে আরও অনেক বেশি মানুষ মারা গিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে। প্রশাসন তথ্য গোপন করছে বলে অভিযোগ করেছে চীনের একাধিক সংবাদ মাধ্যম। নতুন হিসাব অনুযায়ী করোনার কেন্দ্রস্থল উহানেই মারা গিয়েছে 3859 জন। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীর কাছাকাছি চলে এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের 11টি যুদ্ধজাহাজ। আর ইরানের এমন কর্মকাণ্ডকে বিপজ্জনক উল্লেখ করে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়। গত কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্য উপসাগরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেনা কর্মকর্তা কাসেম সোলাইমানি হত্যার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্কের মধ্যে আবারও এমন কর্মকাণ্ড দুই দেশের মধ্যে যুদ্ধের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের 6টি জাহাজের কাছাকাছি পৌঁছে যায় ইরানের জাহাজগুলো। ইরানের জাহাজগুলোকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি সতর্কবার্তা পাঠানো হয়েছে বলেও মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এরপর প্রায় ঘণ্টাখানেক পর ইরানের জাহাজগুলো সেখান থেকে সরে যায়। এদিকে এ নিয়ে ইরানের গণমাধ্যমে কিছু বলা হয়নি। গত বছরের 27 ডিসেম্বর ইরাকের K1 মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। তখন প্রায় 30টি রকেট হামলায় নিহত হয় এক মার্কিন ঠিকাদার। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় 25 সেনা। এর কিছুদিন পর বাগদাদের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহ প্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ হত্যার প্রতিশোধ নিতে গত 8 জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল আসাদে অবস্থিত 2 মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপরেও ইরাকে মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। ভারতে এখনও ঊর্ধ্বমুখী কোভিড-19 ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, মৃতের সংখ্যাও। এবার সেই আবহে ভারতের 170টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12,000। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত সংখ্যা। দেশে এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছে 12,380। মৃত বেড়ে হয়েছে 414। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 1488 জন। সবচেয়ে কঠিন পরিস্থিতি মহারাষ্ট্রে, সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 3000 জন।
এদিকে মহারাষ্ট্রের এই পরিস্থিতির মধ্যে শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু করা হবে এই খবর প্রকাশের অভিযোগে এক মারাঠি সাংবাদিককে বুধবার গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। উল্লেখ্য, লকডাউন ভেঙে ঘরে ফেরার দাবিতে মঙ্গলবার বান্দ্রায় ভিড় করেন শ্রমিকরা। পরিস্থিতি সামলাতে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বান্দ্রায় শ্রমিকদের জমায়েতের ঘটনায় 3টি এফআইআর দায়ের করা হয়েছে। দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেই বাংলায় সব জুট মিল ও ইটভাটা খোলার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নে সংবাদ সম্মেলনে মমতা জানান, রাজ্যের সব জুট মিলে কাজ শুরু হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে 15% শ্রমিককে কাজে লাগানো হবে। একইভাবে পশ্চিমবঙ্গে ইটভাটা খোলার কথা বলেছেন মমতা। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 132। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 17। সব মিলিয়ে মোট 42 জনকে ছাড়া হয়েছে বলে নবান্নে সংবাদ সম্মেলনে জানিয়েছে মুখ্য সচিব রাজীব সিনহা। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, এমন অনেক কিছুই ঘটেছে যা আমরা জানি না। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইমানুয়েল ম্যাক্রন বলেন, চীন এই সংকট ভালোভাবে মোকাবেলা করেছে এমন ইঙ্গিত দেওয়াটা বোকামি হবে। চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, পশ্চিমা দেশগুলো বয়স্কদের বৃদ্ধাশ্রমে মরার জন্য ফেলে রেখেছে। এ অভিযোগ অস্বীকৃতি জানাতে চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চীন একে ভুল বুঝাবুঝি আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে। দেশটির সরকারের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ফ্রান্স এই মহামারী কিভাবে মোকাবেলা করছে এ নিয়ে চীন কোনো নেতিবাচক মন্তব্য করেনি এবং কখনো তা করার ইচ্ছাও নেই। ফ্রান্সে এখন পর্যন্ত 1,41,000 কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে প্রায় 18,000 মানুষ। অন্যদিকে চীনে এই রোগে 4,632 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার উহানে নতুন আরও 1,290 জনের মৃত্যুর সংবাদ প্রকাশ করে চীন, যা তারা আগে যোগ করেনি। স্থানীয় কর্মকর্তারা জানান, শুরুর দিকে মৃত্যু সংখ্যা যথাযথ ছিল না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স সহ আরও অনেক দেশ এই মহামারী নিয়ে চীনের স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন তুলেছে। চীনের স্বৈরাচারী সরকারের মহামারী নিয়ন্ত্রণ করতে পারা পশ্চিমা দেশগুলো গণতন্ত্রের দুর্বলতা প্রকাশ করে কিনা এমন প্রশ্নের জবাবে ইমানুয়েল ম্যাক্রন বলেন, যেসব জায়গায় সত্য চেপে রাখা হয় তার সঙ্গে উন্মুক্ত সমাজের তুলনা চলে না। করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী মহামারীর সৃষ্টি হয়েছে। এর মধ্যে সব থেকে খারাপ অবস্থা আমেরিকার। প্রথম থেকেই এটিকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করা হলেও নিজের অবস্থান থেকে এক চুলো সরেননি তিনি, বরং সমস্যা কাটিয়ে উঠলে শি জিনপিংয়ের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন তাও নিজের হাবভাবে স্পষ্ট করে দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে টানাপোড়েন যখন তুঙ্গে, ঠিক তখনই চীন লুকিয়ে মাটির তলায় কম মাত্রার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে বলে অভিযোগ উঠল। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পরই প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে পুরো বিশ্বে। এ বিষয়ে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওই রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে 2019 সালে ঝিংজিয়াং প্রদেশের লুপনুর লেকের মাটির নিচে অনেকগুলো কম মাত্রার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে চীন। জিরো ইয়েল্ড নামে পরিচিত কম মাত্রার এই পরমাণু বিস্ফোরণে বেশি শব্দ হয় না, তৈরি হয় না চেইন রিঅ্যাকশনও। তাই সবার আড়ালে এই পরীক্ষা চালালে বিশ্বজুড়ে হইচই হওয়ার সম্ভাবনাও নেই। তাই এই পথ বেছে নিয়েছে চীন। তবে কী কারণে এই ধরনের পরীক্ষা তারা করলো সেই বিষয়ে কাউকে কিছু জানায়নি। ওই প্রতিবেদনে কম্প্রেহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন বা সিটিবিটি এর এক মুখপাত্রের মন্তব্যও ছাপা হয়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন, গত বছরের অগাস্ট মাস থেকে চীনের 5টি সেন্সর স্টেশন থেকে এই বিষয়ে কোনো সিগন্যাল পাওয়া যায়নি। তার এই মন্তব্যই জল্পনা আরও উস্কে দিয়েছে। যদিও আমেরিকার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শি জিনপিং প্রশাসন। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আমেরিকা অযথা মিথ্যা কথা বলছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষেধাজ্ঞা মেনে পারমাণবিক পরীক্ষা বন্ধ রেখেছে চীন। সব সময় দায়িত্ববানের মতো আচরণ করেছে চীন। তা সত্ত্বেও কোনো তথ্য ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করছে আমেরিকা। যুক্তিপূর্ণ কোনো কারণ ছাড়াই চীনকে দোষারোপ করছে। ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি সরকারি হাসপাতালে ধর্মকে বিবেচনায় এনে করোনা চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় মুসলমানদের অভিযোগ, হিন্দুদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে ওই হাসপাতালে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে। ভারতের আহমেদাবাদের সিভিল হাসপাতাল করোনা ভাইরাস ওয়ার্ডে ভর্তি থাকা আজাদ বলেন, মুসলমানদেরকে হিন্দুদের থেকে আলাদা রাখা হয়। এই বিশাল ওয়ার্ডে আমাদের মুসলমানদেরকে রাখা হয়েছে, কিন্তু হিন্দুদের আলাদা ওয়ার্ডে রাখা হচ্ছে।
হাসপাতালে এ ধরনের ধর্মীয় বিভেদ বিশ্বে আর কোথাও শোনা যাবে না। মুসলমানদেরকে ডাক্তাররা প্রতিদিন দেখতেও আসেন না, মুসলমানদেরকে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে উল্লেখ করে আজাদ আরও বলেন, আমার করোনার কোনো লক্ষণ ছিল না, তবুও এপ্রিলের 7 তারিখ তারা আমাকে ধরে আনে এবং হাসপাতালে ভর্তি করে। আমাদেরকে ভালো খাবার, চিকিৎসা কিছুই দেয়া হয় না। ওই হাসপাতালে ভর্তি ফাইজান নামের আরেকজন মুসলিম বলেন, এখানে অনেক মানুষ আছে যারা 14 দিনের বেশি হাসপাতালে আছেন এবং এখনও তারা নিশ্চিত নয় যে করোনায় আক্রান্ত কিনা। এ বিষয়ে হাসপাতালের কর্মকর্তা ডাক্তার গুণবান্ত এইচ রাথোর বলেন, এই অভিযোগ মিথ্যা, আমরা ধর্ম দেখে কোনো চিকিৎসা দিচ্ছি না। সরকারের আদেশ অনুযায়ী হিন্দু মুসলমানদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এ বিষয়ে গুজরাটের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে ধর্ম দেখে চিকিৎসা দেওয়ার অভিযোগ নাকচ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, সরকারি হাসপাতালে ধর্ম বিবেচনা করা কোনো বিভেদ করা হচ্ছে না। এ বিষয়ে ভারতের আহমেদাবাদের আইনজীবী এবং মানবাধিকার কর্মী শামসাদ পাঠান বলেন, গুজরাটে যা হচ্ছে তা নতুন কিছু নয়, মুসলমানদেরকে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 13,495 জন, মারা গেছে 448 জন। বিশ্বের অধিকাংশ দেশ যেখানে লকডাউনে, সেখানে তুরস্ক ভিন্ন পথে করোনা ভাইরাস মোকাবেলা করছে। ব্যতিক্রমী এই লড়াইয়ে দেশটি আংশিক লকডাউন আরোপ করেছে, অর্থাৎ 20 বছরের নিচে ও 65 বছরের ঊর্ধ্বে বয়সীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি নাগরিকরা অর্থাৎ যুবকদের কাজে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে একদিনে অর্থনীতি চাঙা থাকছে, অন্যদিকে করোনা সংক্রমণ কিছুটা হলেও এড়ানো সম্ভব হচ্ছে। তুরস্কের এই পন্থাকে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাগত জানিয়েছেন। গত 10 এপ্রিল তুরস্কে হঠাৎ করে আংশিক লকডাউন ঘোষণার পরপরই দোকানগুলোতে নাগরিকদের লম্বা লাইন পড়ে যায়। প্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে দোকানে ভিড় করেন তারা। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, তুরস্ক তার নাগরিকদের সুরক্ষায় যথেষ্ট। এ সময় তিনি 20 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে বয়সীদের ঘরে থাকার নির্দেশ দেন। এর বাইরে সব নাগরিককে কাজে ফিরতে বলেন। তুরস্কে ক্ষুদ্র ব্যবসাগুলো বন্ধ, পণ্য ডেলিভারির শর্তে রেস্টুরেন্টগুলো খোলা, পার্কের মতো জনসমাগম স্থানগুলো বন্ধ এবং ব্যাংকের কর্মঘণ্টা সীমিত করা হয়েছে। এর বাইরে কলকারখানা, নির্মাণ কেন্দ্র এবং অন্য ব্যবসাগুলো পুরোদমে খোলা। বিশেষজ্ঞরা বলছেন, আংশিক বিধিনিষেধ তুরস্ক সফল হতে পারে। ব্রিটেনের ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুনির বলেন, এটি একটি বিকল্প কৌশল। দেশটিতে স্বাস্থ্যবান লোকেরা সংক্রমণের ঝুঁকি এড়িয়ে বাজারে যাচ্ছেন, কেউ কেউ আক্রান্ত হলেও চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন। এই কৌশলের কারণে আক্রান্ত অন্তত 80% ব্যক্তি সুস্থ হচ্ছেন। কেন্ট বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর জেরিমি রসম্যান বলেন, বিশ্বের অধিকাংশ দেশ পুরো লকডাউনে, সেখানে তুরস্কে আংশিক লকডাউন সফল হচ্ছে তা তাদের কম আক্রান্তদের সংখ্যায় বোঝা যাচ্ছে। এটি একই সঙ্গে দেশটির অর্থনীতির চাকা সচল রেখেছে এবং সংক্রমণ কমছে। তিনি আরও বলেন, কর্মস্থলে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং হাত জীবাণুমুক্ত রাখার মতো করোনা বিধি বাস্তবায়নের উপরই এর সফলতা নির্ভর করছে। তুরস্ক করোনা আক্রান্ত শীর্ষ 10 দেশের তালিকায় 9ম স্থানে রয়েছে। দেশটিতে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা 4,000-এর বেশি। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন 4,801 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 74,193 জন। তবে মৃত্যু হার খুবই কম, গত 24 ঘন্টায় 125 জন নিয়ে মোট মারা গেছে 1,643